আপনি ভেবে দেখুন 2011 সালে হারের পর 2016 সালে তারা কংগ্রেসের সাথে জোটে যায়। জোটে গিয়ে তারা ভাবে যে তারা প্রচুর মার্জিনের আবার ভোট পাবেন, কিন্তু তারা আবার 20% ভোটেই সীমিত থেকে যায়। আর ওদিক থেকে বিজেপির উত্থান হওয়া শুরু হয়ে যায়, কারণ মানুষ অল্টারনেটিভ হিসাবে সিপিআইএমকে না বিজেপিকে চাইছে। তার পিছনেও কারণ সিপিআইএম। নমস্কার বন্ধুরা, তো চলুন শুরু করা যাক। প্রথমত সিপিএম এর পতন শুরু হয়েছিল 2006 সালের পর থেকে। তার প্রধান কারণ হিসেবে দেখা যেতে পারে যে তাদের বুথ লেভেল কমিটি ভেঙে গেছিল। আর তথাগত আছে যারা শাসক দল, সেই সময় তারা বিরোধী দলে ছিল। সিপিএম এর প্রধান ভুল হিসাবে যদি আপনি দেখতে পারেন যে একটা জেনারেশনের গ্যাপ আছে। এই জেনারেশনের গ্যাপটাকে তারা কোনোদিনই ফুলফিল করার চেষ্টা করেনি, কারণ তাদেরকে আবার রিটার্ন ক্ষমতায় ফিরে আসার যে একটা লোভ, সেটা সবসময় সিপিএম এর মধ্যে রয়ে গেছিল। আজকের ডেটও যদি আপনি তুলে দেখেন, তো সেম জিনিস আজকেও তাদের মধ্যে ক্ষমতার লোভ রয়ে গেছে। আপনি ভেবে দেখুন 2011 সালে হারের পর 2016 সালে তারা কংগ্রেসের সাথে জোটে যায়। জোটে গিয়ে তারা ভাবে যে তারা প্রচুর মার্জিনের আবার ভোট পাবেন, কিন্তু তারা আবার 20% ভোটেই সীমিত থেকে যায়। আর ওদিক থেকে বিজেপির উত্থান হওয়া শুরু হয়ে যায়, কারণ মানুষ অল্টারনেটিভ হিসাবে সিপিআইএমকে না বিজেপিকে চাইছে। তার পিছনেও কারণ সিপিআইএম। সিপিএমের প্রধান এবং মূল যে বড় বিষয়টা, সে বিষয়টি হলো যে সিপিএম এর জেনারেশন গ্যাপ। সিপিআইএম 2006 সালে যারা রান করেছে, তারা 2016 সালেও রান করেছে, তারা 2019 সালেও রান করেছে। এবার আপনি ধরুন সেই সময় যাদের বয়স 50 ছিল, তাদের বয়স 10 বছর পরে 60। তারা ভোটে দাঁড়ালে পরে তারা কতটা গ্রহণযোগ্যতা রাখবে। আর সিপিএম এর সময়কালে যে অ্যান্টি ইনকামবেন্সিটা ছিল, সেই ফ্যাক্টরটাও তাদের উপরে গিয়ে পড়ছে, যে তারা তো ছিলেন এর আগে গভর্নমেন্টে, তাহলে তারা নতুন কিছু করবেন কিভাবে। এই জিনিসটাকে সিপিএম রেকটিফাই করতে পারেনি, কারণ ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভের জন্যই তারা নতুন প্রজন্মকে প্রথম দিকে ফোকাসে আনেননি, হাইলাইট করেননি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি শাসক দলকে দেখেন, তো শাসক দল অলরেডি 2026-এর পরে মমতা ব্যানার্জি যাওয়ার পরে যে কি করবেন, এর পরের জেনারেশন কি আসবে না আসবে, তার জন্য তারা আলাদা করে যুব ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে, যেটা সিপিএম এর মধ্যে দেখা যায় না। আজকে ধরুন দীপশিতা ধর, সৃজন, সায়ন, এরা যারা ভোটে দাঁড়িয়েছে, তারা কতটা গ্রহণযোগ্যতা রেখেছে মানুষের কাছে যে তারা ভোট পাবেন, তারা এক্সপেক্ট করবেন। এর আগেও যদি আপনি এর আগের বিধানসভা তুলেও যদি আপনি দেখেন বা লোকসভাতে আপনি দেখেন, তাহলে দেখবেন তারা আইএসএফ এর সাথে জোটে চলে গেছে। তারা ধর্মনিরপেক্ষ হয়ে কিভাবে একটা ধর্মের সাথে যুক্ত যে দল, যারা ধর্মকে প্রমোট করে, তাদের সাথে কিভাবে জোট করে ফেলে। তাদের সাথেও যদি জোট করা যেতে পারে, তাহলে বিজেপিকেও তো তাহলে সমর্থন করা যেতে পারে না? অবশ্যই পারে, যদি হিসাব তাই বলে। কিন্তু হিসাবের খাতাটা সিপিএম এর জন্য সবসময় ওই যে বরাবরই ক্ষমতাটা যদি না ভুলতে পারেন, তাহলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। যদি আপনি ভালোভাবে সিপিএম কে দেখলে পরে আপনি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন যে তারা এখনো পর্যন্ত এই একই মেন্টালিটির সাথে যুক্ত আছে। তাদের যে মেন্টালিটিটা চেঞ্জ হয়নি, মানসিকতা বোধটা তাদের চেঞ্জ হয়নি। কারণ যখন একটা গভর্নমেন্ট ধরুন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বা বিভিন্ন রকমের ভাতা বা প্রকল্পের মধ্যে দিয়ে দিচ্ছে, তো তারা সেটাকে ভিক্ষা বলছেন। যাকে যদি আপনি গ্রাম সাইডে গিয়ে দেখেন, যার বাড়িতে ইনকাম আছে, যার বাড়িতে ধরুন 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, এবার তাদের ক্ষেত্রে 1,000 টাকাটা অনেকটা লাভবান। শহরের ক্ষেত্রে হয়তো কিছু মানুষের ক্ষেত্রে লাভবান নাও হতে পারে। এবার আপনি যখন ভিক্ষা বলছেন জিনিসটাকে, যে ভিক্ষার কাছে শিক্ষা হেরে গেল, তাহলে কোথাও দাঁড়িয়ে থেকে আপনি যে ম্যান্ডেটটা মানুষ দিয়েছে, সেই ম্যান্ডেটটাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছেন। আর এই ভুলটাতেই মানুষ আপনাদের উপরে আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো সিপিএম এর এই জিনিসটাকে বোঝা দরকার, এটাকে রেকটিফাই করা দরকার, যে আমাদের কি করতে হবে আর কি বলতে হবে। বলার ওপরে অনেক কিছু রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বসে, যা বলতে পারেন আপনি ফিট বসে। যেমন ধরুন বিজেপি 2019 সালে তারা 18টা মতন সিট পেয়েছিলেন, 2021-এ তারা 70টা মতন এমএলএ পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে থেকে যদি 2024-এর নির্বাচন দেখেন, তাদের হয়তো ভোট পার্সেন্টেজ কমেনি, কিন্তু তাদের সিট কমে গেছে। তার মানে যেই জায়গাগুলোতে তারা জিতেনি, সেখানে তাদের ভোট কিছুটা বাড়লে পরেও যেখানে তারা জিতেছিল সেখানে ভোট ডাউন হয়েছে। অ্যানালিসিসটা যদি আপনি এভাবে দেখেন, তারা বলছেন যে ভোট পার্সেন্টেজ ডাউন হয়নি, কিন্তু ভোট পার্সেন্টেজ ডাউন হয়নি ঠিক আছে, যেখানে জেতেননি সেখানে ভোট পেয়েছেন, যেখানে জিতেছিলেন সেখানে ভোট কমে গেছে আপনাদের।
তো আফটারঅল বিজেপির লসেস আছে। সিপিএমকে যদি দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসতে হয় তাহলে অল্টারনেটিভ পাওয়ারের সাথে আগে তাদেরকে লড়াই করতে হবে। তাদের আর সিপিএম কোনো ক্যাডার ভিত্তিক পার্টি বলেই শুধু চলে তা নয়, সিপিএম একটা চিন্তাধারা, মার্ক্সবাদী একটা চিন্তাধারা, কমিউনিজম একটা চিন্তাধারা। এই চিন্তাধারাটা কোনোদিনও শেষ হবে না, শেষ হবে না বলেই এখনো 5% ভোট আপনারা পাচ্ছেন। এই 5% ভোটটা হলো আপনাদের চিন্তাধারার ভোট। এই 5%টাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে বাড়াবেন, বাড়িয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা আনবেন, সেটা আপনাদের লিডারদেরকে বোঝা উচিত। লিডাররা যদি উল্টোপাল্টা কথা বলে সবসময়, সোশ্যাল মিডিয়াতে, যে সোশ্যাল মিডিয়া একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে বর্তমান যুগে দাঁড়িয়ে থেকে, সেখানে দাঁড়িয়ে থেকে যদি আপনাদের নেতারা বাইরে বেরিয়ে এসে বলে যে শিক্ষার কাছে মানে ভিক্ষার কাছে শিক্ষা হেরে যাচ্ছে, এটা কোথাও দাঁড়িয়ে থেকে আপনি সেই সব মানুষগুলোকে মানে ডমিনেট করছেন, তাদেরকে ছোট করছেন, তাদেরকেও মানে নিচু চোখে দেখছেন। যারা ভোট দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা হতে পারে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠতা নেই, কিন্তু হয়তো হতে পারে যে বিরোধী দলকে তাদের পছন্দ নয়, তাই জন্য ভোট দিয়েছে। আপনারা তো অল্টারনেটিভ পাওয়ারে নেই। তাহলে আপনারা এই ধরনের কথাবার্তা যদি সবসময় বলতে থাকেন, তো আমি আশা করি যে আপনাদের বর্তমানে কোনো লাভ হবে না, ওই চিন্তাধারা সীমিত কিছু পার্সেন্টেজের মধ্যেই রয়ে যাবে। আর সিপিএমকে নতুন করে বলার কিছু নেই, তারা এখনো বয়স্ক লিডারদেরকে নিয়েই মাতামাতি করছেন। সেই জিনিসগুলোকে আপনাদেরকে রেকটিফাই করতে হবে, আপনাদেরকে সরতে হবে সেই জায়গার থেকে। সরে গিয়ে একটু দূরদৃষ্টিতে ভাবতে হবে যে আজ নয়, কাল নয়, পরশু নয়, তরশু নয়, হবে একদিন। এই চিন্তাধারা থেকে সরে এসে যে আমাকে করতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে দ্বিতীয় শক্তিতে আসতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আনতে হবে, এই চিন্তাধারাটা সবার আগে আপন করা উচিত। তাহলে পরে লড়াইটা ত্রিমুখী হয়ে উঠবে, তা না হলে পরে দ্বিমুখী থেকে যাবে। উড়িষ্যার মতন পরিস্থিতি বাংলাতেও তৈরি হবে, তৃণমূল চিরজীবন থাকবে না। বিজেপি যদি এরকমভাবেই বিরোধিতাতে থেকে যায়, তো তারাও কিছু না কিছু সময় এসে, কোনো না কোনো সময় এসে ইম্প্যাক্ট করে তারাও সরকার গঠন করে ফেলতে পারে। কারণ মানুষ বারবার তাদেরকে ঠেকাতে পারবে না, ঠেকানোর যে একটা লিমিটেশন আছে সেটা বারবার মানুষ ঠেকাতে পারবে না, কিছু টাইমে মানুষ ইনফ্লুয়েন্স হবে। তো এই বিষয়টা নিয়ে ভাবতে হবে বিরোধী শক্তিদের, যে কেন, কিভাবে ঠেকাবো, কিভাবে করব, কিভাবে না করব, আর কিভাবে মানুষকে বোঝাবো যে আমরা আছি, আমাদের এক্সিস্টেন্স আছে। এই জিনিসটা যতক্ষণ না বোঝাতে পারবে সিপিআইএম, ততদিন পর্যন্ত সিপিএম এর কিছু হবে না। এটা আপনি লিখে নিন। আর সব থেকে বড় বিষয় হলো জোট। আপনারা অলরেডি ইন্ডিয়া জোটে শরিক আছেন, সেখানে দাঁড়িয়ে থেকে কংগ্রেসের সাথে আলাদাভাবে জোট করার কোনো মানে নেই। আর দ্বিতীয়ত, মানুষ এই জিনিসটা পছন্দ করে না, যাদের সাথে আপনারা 90s থেকে লড়েছেন, 80s লড়েছেন, যাদের বিরুদ্ধে আপনারা ক্ষমতায় এসছেন, আবার ক্ষমতায় ফিরে যাওয়ার জন্য তাদের সাথে জোট। তার ফলস্বরূপ মানুষ ভোটের ম্যান্ডেট দিয়ে দিয়েছে, অধীর রঞ্জন চৌধুরীর মতন বর্ষিয়ান নেতাকে তারা হারিয়ে দিয়েছে এবার মানুষ। তো এইগুলো সিপিএমকে মাথায় রাখতে হবে। বর্তমান যে পলিটিক্স চলছে, পলিটিক্সে আপনি কতটা দুর্নীতি করেছেন, কতটা কি করেছেন, সেটা সবই সময় সাপেক্ষ। প্রমাণ না হওয়া অবধি মানুষ আজকাল আর বিশ্বাস করে না, কারণ ইডি সিবিআই সবার বাড়িতে চলে আসছে। বিরোধী হলেই তাদের বাড়িতে ইডি আর সিবিআই চলে আসছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনাকে বুঝতে হবে যে মানুষের ক্ষেত্রে ইডি সিবিআই এর গ্রহণযোগ্যতাটাও এখন বর্তমানে কম। সেখানে দাঁড়িয়ে থেকে দুর্নীতি নিয়ে আপনি বলবেন না কেন? দুর্নীতি নিয়ে অবশ্যই বলুন, আমিও বলবো, আপনিও বলবেন, সবাই বলবে, সিপিএমও বলবে। কিন্তু ওয়ে অফ থ্রোয়িং, এটা চেঞ্জ করার দরকার আছে। যতদিন পর্যন্ত এটা চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত সিপিএম এর কিচ্ছু হবে না। চলুন আজকে এইটুখানি, এরপরে ডিটেলসে কথা বলবো একদিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে, যাতে কিছু কমিউনিজম মানুষ এটা শুনতে পেয়ে যদি ইম্প্যাক্ট পড়ে তাদের মধ্যে। থ্যাংক ইউ, নমস্কার।